দেশে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। এর প্রভাব পড়েছে শিল্প কারখানা, বিদ্যুৎ উৎপাদন এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। এই সংকট কেন হচ্ছে, এর সমাধান কিভাবে হবে এবং ভবিষ্যতে কিভাবে উন্নতি করা যায়, এ নিয়েই আজকের নির্বাচিত খবরে কথা বলবো প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক মহিউদ্দিনের সঙ্গে। সাথে আছি আমি রেজওয়ান সিদ্দিকী। স্বাগত আপনাকে। প্রথমে আপনার কাছে জানতে চাইবো, দেশে এই গ্যাস সংকটের কারণ কি? আচ্ছা, এখন যে চলমান গ্যাস সংকটের কারণ সেটি হচ্ছে যে আপনার এই মুহূর্তে যে সমস্যাটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে আমদানি করা এলএনজি এটি রূপান্তরিত করে সরবরাহ করার জন্য আমাদের মহেশখালীতে দুটো ভাসমান টার্মিনাল আছে, যার একটি হঠাৎ করে অগ্নিকাণ্ডের কারণে বন্ধ হয়ে গেছে। তাতে করে আপনার এলএনজি থেকে যে গ্যাস সাপ্লাইটা হতো সরবরাহ সেটি অর্ধেকের নিচে নেমে গেছে, যার ফলে টোটাল যে গ্যাসের সরবরাহ সেই সরবরাহ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে অনেক। তার কারণে এই সংকটটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, গ্যাসের যে চাহিদা রয়েছে আমার, এর মধ্যে যে সরবরাহ, এর মধ্যে ব্যবধানটা কেন তৈরি হয়েছে আসলে? এই ব্যবধানটা আসলে অনেক দিন ধরে। আপনি যদি বলেন যেমন এখন এই মুহূর্তে আমরা যে গ্যাসের চাহিদার কথা বলি সেটি প্রায় ৩৮০ কোটি ঘনফুট বা ৩৮ MMCFD। এখন সরবরাহ হচ্ছে, যেটি আমরা বলছিলাম টার্মিনাল বন্ধের পর এখন সরবরাহ হচ্ছে আপনার সেগুলো ২০০০ থেকে ২১ MMCFDর মধ্যে, মানে ২১০ কোটি ঘনফুট, ২১০ কোটি। তার মানে আপনি দেখুন ঘাটতি কিন্তু প্রায় ১৭০ কোটি ঘনফুটের। এমনিতে এর আগে মানে এই টার্মিনাল যখন চালু ছিল সেই সময়ও কিন্তু আমাদের গ্যাসের ঘাটতি ছিল চাহিদা এবং সরবরাহের মধ্যে। তখনও সর্বোচ্চ ২৭০ বা ২৭ কোটি বা ২৭ MMCFD সরবরাহ করা হতো। তার মানে সবসময় কিন্তু ১১০ কোটি বা ১১০ MMCFD গ্যাসের ঘাটতি আমরা দেখতে পেয়েছি, মানে ছিল। এটা শুরু হয়েছে মেইনলি, আমরা যদি বলি আমাদের একটা সময় ছিল যে আমরা পুরোপুরি আমাদের যে নিজস্ব গ্যাস ক্ষেত্র সেই গ্যাসের উপর নির্ভরশীল ছিলাম। তারপর হঠাৎ করে ২০০৭ সালের দিকে আমরা দেখলাম যে আমাদের গ্যাসের একটা স্বল্পতা দেখা দিল, মানে তখন যে চাহিদা সেটি পুরোপুরি পূরণ করা যাচ্ছিল না। তখন থেকে আসলে তখন যেই সরকার ছিলেন, তখন একটি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিলেন, তো তারা তখন থেকে কিছুটা এ ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন যে চাহিদা কীভাবে এটা করা যায়, গ্যাসের সরবরাহ নিশ্চিত করা, উৎপাদন বাড়ানো, এইসব ক্ষেত্রে পরের সরকার এসে এটা কন্টিনিউ করেন এবং আমরা দেখলাম যে দেশে সর্বোচ্চ গ্যাস উৎপাদন হয়েছে ২০১৭ সালের দিনে। তখন প্রায় আপনার ২৭ MMCFDর মতো গ্যাস উৎপাদন হতো। ১৮ সাল থেকে এটি আবার কমতে শুরু করে এবং ১৮ সাল থেকে আমাদের প্রথমবারের মতো গ্যাস আমদানি শুরু হয় এবং তখন থেকে কিন্তু যখন গ্যাস আমদানিও শুরু হচ্ছে আর প্যারালালি আমাদের যে গ্যাস ছিল সেটি কমছে। এটি কমতে 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 এখন আমরা যখন এই মুহূর্তে কথা বলছি তখন হচ্ছে আপনার, যেটা আমি বলছিলাম ২৭০ কোটি ঘনফুট ছিল, সেটি এখন ১৬৫ কোটি ঘনফুটে চলে এসেছে। তার মানে ১০৫ কোটি ঘনফুট কমে গেছে গত কয়েক বছরে। এই ঘাটতি কিন্তু এখন যে চাহিদা যে ঘাটতি সেটি আমরা আমদানি করেও এখন পূরণ করা যাচ্ছে না। শিল্প খাতেও গ্যাস সংকট দেখা দিয়েছে। আসলে কি ধরনের প্রভাব পড়ছে শিল্প খাতে? প্রভাব আসলে সব খাতেই পড়ছে। সেটা ধরেন গ্যাসে যারা গ্রাহক, গ্যাসের সবচেয়ে বেশি গ্যাস ব্যবহার হয় আমাদের মূলত বিদ্যুৎ উৎপাদন খাতে, তারপরেই আসলে শিল্প কারখানা, শিল্প খাতে ব্যবহার হয়। তো এরপরে বাসাবাড়িতে কিছু ব্যবহার হয়, পরিবহনে আপনার গণপরিবহন আছে, ব্যক্তিগত গাড়িতে সিএনজি হিসেবে গ্যাসের ব্যবহার আছে, সার কারখানায় ব্যবহার হয়, চা বাগানে কিছু ব্যবহার হয়। কিন্তু মূলত প্রধান যে দুটি খাত সেটি আমরা বলছিলাম, সেটা একটা হচ্ছে বিদ্যুৎ, দেন হচ্ছে শিল্প কারখানা। তো কারখানা মালিকরা যেটি বলছেন যে যেহেতু এটি প্রায় ২ সপ্তাহ ধরে চলছে গ্যাসের, যে এমনিতে তারা মানে যেটা আমরা বলছিলাম চাহিদা সরবরাহ একটা ঘাটতি থাকে, যার ফলে ওনারা কিছু সমস্যার মধ্যে থাকেন, কিন্তু তারপরেও তারা উৎপাদনটা চালিয়ে যেতে পারেন তাদের কারখানায়। এখন যেটি হচ্ছে যে এই ২ সপ্তাহ টানা গ্যাসের যে সংকট, যে সমস্যা, তাতে তাদের উৎপাদন ধরে রাখা খুবই কঠিন হচ্ছে। একই সঙ্গে গ্যাস যেহেতু কমে গেছে, কমে যাওয়ার কারণে কিন্তু বিদ্যুৎ উৎপাদনও কমে গেছে, যার ফলে কিন্তু বিদ্যুৎ ব্যাহত হচ্ছে, লোডশেডিং বেড়েছে। আর গত কয়েকদিন ধরে আপনি যেমন পরশুদিন আমরা দেখেছি প্রায় ৩৫০০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হয়েছে রাতের বেলা। গতকালও ৩০০০ মেগাওয়াট লোডশেডিং হয়েছে, আজও কিন্তু ২০০০ মেগাওয়াটের বেশি লোডশেডিং হচ্ছে। যার ফলে কি শিল্প কারখানাগুলো দেখেন যখন গ্যাস পাচ্ছে না, সে যে বিদ্যুতের কাছে যাবে সেখানে কিন্তু বিদ্যুৎও ব্যাহত হচ্ছে, যার ফলে সে যে উৎপাদন সেটি ঠিকমতো করতে পারছে না। তাদের হিসেবে তারা বলছেন যে 60% মতো তারা উৎপাদন করতে পারছেন, বাকি যে তাদের সক্ষমতা কারখানার সেটি 40% তাদের অব্যবহৃত থাকছে। আর কোনো কোনো কারখানা কিন্তু একদমই উৎপাদন করছে না, পুরোপুরি বন্ধ আছে। আপনি বলছিলেন আমদানির কথা, কিন্তু আমাদের নিজস্ব গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে সরকার কতটা কার্যকর ভূমিকা রাখছে? এটি আসলে বলবো যে গত বেশ কয়েক বছর না, বলবো যে আরও প্রায় ১.৫ দশকের বেশি সময় ধরে আলোচনা। আসলে আমি যেটি বলছিলাম যে ২০০৭ সাল থেকে যখন আমাদের গ্যাসের সংকট শুরু হয়, তারপর থেকেই আসলে আমাদের বিশেষজ্ঞরা বারবার করে এগুলি বলছিলেন। বিভিন্ন সময় আমাদের যারা ভূতত্ত্ববিদ আছেন তারা বলছিলেন, আমরা বিভিন্ন সময় রিপোর্ট করেছি, আমরা বলেছি যে দেশে গ্যাসের যে পরিমাণ সম্ভাবনা আছে আমাদের, বা আমাদের যে জিওলজিক্যাল স্ট্রাকচার, তাতে
ব্যাপক সম্ভাবনা আছে গ্যাসের। এটি বারবার করে বলার পর দেখা গেল যে গ্যাসের যে অনুসন্ধান বা উৎপাদনের ক্ষেত্রে আমরা পরপর বেশ কয়েকটি সরকারকে কখনই তেমন একটা গুরুত্ব দিতে দেখিনি। বরং সরকার যখন এই আমদানির দিকে ঝুঁকে যায় তখন কিন্তু এই কার্যক্রম আরও বেশি স্লো হয়ে গিয়েছিল, যার ফলে আজকের এই পরিস্থিতি। আজকে যখন আমরা কোনো কারণে আমদানি ব্যাহত হয় বা কোনো কারণে ধরেন এই যেমন বললাম টার্মিনাল ব্যাহত হলো, তো এটাও আমদানি নির্ভর, এর ফলে এই সংকটের মধ্যে আমরা পড়ছি। এর আগে আমরা দেখেছি 2022 সালে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হলো তখনও কিন্তু এলএনজির দাম অনেক বেড়ে গিয়েছিল বিশ্ববাজারে, এবং টানা 7 মাস খোলা বাজার থেকে এলএনজি কেনা বন্ধ ছিল, তখনও গ্যাসের অনেক সংকট হয়েছিল। তার মানে আমাদের গ্যাস যদি আমরা ঠিক মতো অনুসন্ধান করতাম তাহলে হয়তো আজকের পরিস্থিতি এড়ানো যেত। বা বিশেষ করে আমরা যে বলি যে 2012 এবং 2014 সালে আমাদের যে সমুদ্রসীমা বিজয় বঙ্গোপসাগরে মায়ানমার এবং ভারতের সঙ্গে, তারপর কিন্তু এই যে এক যুগের বেশি সময় চলে গেল আমরা কিন্তু সমুদ্রে এখনও গ্যাস আবিষ্কার করতে পারিনি। এখন নতুন সরকার এসে সমুদ্রে একটি দরপত্র দিয়েছেন। এখন যদি নতুন কোনো কোম্পানি আসে চুক্তি করে, যদিও একটি সময় সাপেক্ষ ব্যাপার, হয়তো 5-7 বছর পরে গিয়ে জানা যাবে যে সমুদ্রে গ্যাস আছে কিনা, কতটুকু আছে, তোলা যাবে কিনা, এটা একটা ব্যাপার। একই সঙ্গে তারা চেষ্টা করছেন স্থলভাগেও কূপ খননের মাধ্যমে নতুন করে কিছু গ্যাসের উৎপাদন বাড়ানো, এবং যদি নতুন কোনো গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয় সেটি করা। তবে সেটি করতে হলে, নতুন গ্যাস ক্ষেত্র খুঁজতে হলে আমরা মনে করি যে আরও বেশি অনুসন্ধান কার্যক্রম নিতে হবে সরকারকে। আপনি মায়ানমারের কথা বলছিলেন, সরকার মায়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায়, এটা কতটা সম্ভব? দেখুন, সরকার আসলে এখন যেহেতু এরকম একটা সংকটের মধ্য দিয়ে সরকার বুঝলেন যে আমাদের যে আমদানি নির্ভরতা, এলএনজির উপরে আমাদের যে নির্ভরতা, সেটি আসলে টেকসই না। এটি যে কোনো সময় এই ধরনের ব্যাঘাত ঘটতে পারে এবং দেশ ভয়াবহ সংকটের মধ্যে পড়ে। যে কারণে তারা এখন যেটি করছেন যে হয়তো বিকল্প উৎস থেকে কিভাবে গ্যাস আমদানি করা যায় বা সেটি তারা চেষ্টা করছেন। এর মধ্যে তারা কয়েকটি দেখেছেন, একটা যেমন চীনের সঙ্গে তারা একটি টার্মিনাল বসানোর জন্য, আরেকটি আমাদের 2টো টার্মিনাল আছে, আরেকটি টার্মিনাল বসানোর জন্য তারা চীনের একটি কোম্পানিকে দিচ্ছেন, সেটি একটা ব্যাপার। মালয়েশিয়ার সঙ্গে তারা কথা বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, ফোনে কথা বলেছেন যে মালয়েশিয়া কীভাবে আমাদেরকে হেল্প করতে পারে, যেহেতু মালয়েশিয়া এলএনজি দিয়ে আমাদেরকে করতে পারে। বা একটি স্বল্পমেয়াদে একটা আলোচনা হচ্ছে যে আইএসও ট্যাঙ্কারে করে এলএনজি আনা যায় কিনা, সেটি হলে হয়তো মানে টার্মিনাল করতে হবে না, আপাতত শুধুমাত্র রিগ্যাসিফিকেশন ইউনিট করে নিয়ে আসা যাবে। যদিও যারা সংশ্লিষ্ট আছেন পেট্রোবাংলা বা জ্বালানি বিভাগ, তারা বলছেন যে এটাও সময় লাগতে পারে এবং এই ট্যাঙ্কারে করে খুব বেশি এলএনজি হয়তো মালয়েশিয়া থেকে আনা যাবে না। সরকার আরেকটি বিকল্প হিসেবে মায়ানমারকে প্রস্তাব দিয়েছেন, যেহেতু মায়ানমার আমাদের প্রতিবেশী, মায়ানমার থেকে মায়ানমারের গ্যাস আছে, তাদের গ্যাসের মজুদ অনেক, তারা দুটো দেশে রপ্তানি করেও, তারা থাইল্যান্ডকে গ্যাস সাপ্লাই দেয়, চীনকে তারা গ্যাস সাপ্লাই দেয়। তো যদি বাংলাদেশ গ্যাস আনতে পারে তাহলে এটি একটি উৎস হতে পারে। কিন্তু যে আপনি যেটি জিজ্ঞেস করছিলেন যে মায়ানমার থেকে আনা আসলে সম্ভব কিনা, দেখুন মায়ানমারের সঙ্গে আমাদের এই পাইপলাইন যে আলোচনা এখন শুরু হলো, এই পাইপলাইনের আলোচনা কিন্তু প্রায় 3 দশকের পুরনো। মানে 1997 সালে প্রথমে এই পাইপলাইনের প্রসঙ্গ উঠেছিল, যদিও তখন কথা ছিল যে মায়ানমার থেকে ভারত গ্যাস নিতে চায়, সেটি বাংলাদেশের ভূখণ্ডের ভেতর দিয়ে পাইপলাইন যাবে, বাংলাদেশ পাইপলাইনের জন্য একটি চার্জ পাবে প্রতি ইউনিটে, যে হিসেবে বাংলাদেশ একটা ইনকাম করবে, বা বাংলাদেশে দিয়েছিল যদি কখনো প্রয়োজন হয় বাংলাদেশও পাইপলাইন ব্যবহার করতে পারবে এরকম। যদিও সেটি পরবর্তীতে 2004-05 সালে বাংলাদেশ, মায়ানমার এবং ভারতের যে আলোচনা, 3 দেশ মিলে তারা প্রাথমিকভাবে সম্মতি হয়েছিল, কিন্তু পরে এটি আর এগোয়নি। বাংলাদেশের কিছু শর্তের কারণে ভারত রাজি হয়নি, পরে এটি বন্ধ হয়ে গেছে। এখন আবার আলোচনা শুরু হয়েছে, কিন্তু এখনকার বাস্তবতা আবার ভিন্ন। মানে 2005 বা 97 সালে বাংলাদেশ এবং মিয়ানমারের যে সম্পর্ক ছিল, যে কূটনৈতিক সম্পর্ক বা রাজনৈতিকভাবে আপনি যদি চিন্তা করেন, সেটি কিন্তু এই মুহূর্তে বহাল নেই। কারণ মিয়ানমারে একটা অস্থির পরিস্থিতি, সেখানকার নির্বাচন নিয়ে নানান প্রশ্ন আছে, গণতন্ত্রকর্মীরা বর্তমান সরকারকে সমর্থন দিচ্ছেন না। আবার মিয়ানমারে হচ্ছে রোহিঙ্গা জেনোসাইড, যে গণহত্যার অভিযোগ আছে, সেটি নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা চলছে, জাম্বিয়া মামলা করেছে। তারপর হচ্ছে আপনার আমাদের এখানে প্রায় 12 লাখের বেশি রোহিঙ্গা আছে, তাদের ফেরত নেওয়ার বিষয়ে আমরা অনেকদিন ধরে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছি। এই যে অনেকগুলো বিষয় আছে বিরোধের জায়গা। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যে সীমান্ত মায়ানমারের সঙ্গে, সেই সীমান্তের পুরোটা অংশ কিন্তু এখন আরাকান আর্মির দখলে, যার ফলে মায়ানমার চাইলেও কিন্তু এখান দিয়ে পাইপলাইন আনা আপাতত অন্তত সম্ভব না। যদি তারা ওই জায়গায় তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে, তাইলে হয়তো অদূর ভবিষ্যতে এই পাইপলাইন হতে পারে। আরেকটা মিয়ানমারের পক্ষ থেকে বলা হয়েছিল যে এমন হতে পারে যে এলএনজি করে দেওয়া যায় কিনা, যেহেতু আমাদের সমুদ্র পথেও মিয়ানমার এবং বাংলাদেশ কাছাকাছি, একই সমুদ্র মিয়ানমারেও আছে, বাংলাদেশও আছে। সেটিও আসলে সময় সাপেক্ষ ব্যাপার। আমরা যতটুকু বুঝি যে মিয়ানমারের ওই সক্ষমতা আছে কিনা এলএনজি সরবরাহের মধ্যে, কারণ এলএনজি আপনি জানেন যে এটা 2 পাশে কনভার্সন করা লাগে, গ্যাস থেকে ওদেরও করতে হবে, আবার এই পাশে আনার পর আমাদেরকে এটা রিগ্যাসিফিকেশন করতে হবে। এখানে আসলে অনেকগুলি যদি কিন্তু আছে। এই যে আমদানি নির্ভর নীতি, এটা কি দেশের জন্য ঝুঁকিপূর্ণ কিনা? অফকোর্স ঝুঁকিপূর্ণ।
কারণ এটা ঝুঁকিপূর্ণ। আমরা এতক্ষণ ধরে যে আলোচনাটা করছিলাম, এই আপনি দেখবেন যে প্রতিটা ধাপই এটার ঝুঁকিটা আছে, এবং এইটা কিন্তু শুরু থেকেই আলোচনাটা ছিল যে যখনই জ্বালানি খাত আপনি যত বেশি আমদানি নির্ভর হয়ে যাবেন, তত দেশের যে জ্বালানি নিরাপত্তা সেইটা ব্যাহত হতে পারে। এই ঝুঁকিটা আমি যেটা উদাহরণ দিয়ে বলছিলাম যে এলএনজি আমরা যখন শুরু করি 2018 সালে, আমরা কিন্তু প্রথম ধাক্কা খেয়েছি 2022 সালে। তখন এলএনজির দাম, আপনি নর্মালি এলএনজির দাম, আমরা কিন্তু যখন শুরু করি তখন এলএনজির দাম $5 নিচে ছিল যখন প্রথম আমদানি করি। সেটি 2022 সালে $60 চলে গিয়েছিল। বাংলাদেশ সর্বোচ্চ $36 পর্যন্ত কিনতে পেরেছিল এক কার্গো, তারপরে আর কেনেনি, কারণ অত দাম দিয়ে কেনার মতো সামর্থ্য বাংলাদেশের ছিল না। বাংলাদেশের তখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে আসছিল, যার ফলে কিন্তু তারা কিনতে পারেনি একটা সময়। আবার এখন দেখুন, এই যে টার্মিনাল বন্ধ হলো এখন দেশ সংকটে। এর আগেও আমরা এটা দেখেছি, এর আগে যে আরেকটা টার্মিনাল, সেটি প্রায় 3.5 মাস বন্ধ ছিল, এরকম ঘটনা ঘটেছে। তো যখনই টার্মিনাল বন্ধ হবে, যখনই বিশ্ববাজারে দাম বেড়ে যাবে, যখনই মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধ লাগে, তখন কিন্তু এলএনজি সরবরাহ ব্যাহত হয়, কারণ এলএনজি ওখান থেকেই আসে। তো আপনার এই যে আমদানি নির্ভরতা, এটা কিন্তু বারবার আপনাকে ঝুঁকিতে ফেলতে পারে। আগামীতে যেন এই ধরনের সংকট না হয় সেজন্য সরকার কী ধরনের পদক্ষেপ নিতে পারে? সরকার একটাই পদক্ষেপ নিতে পারে। এখন এই মুহূর্তে হঠাৎ করে হয়তো সরকার আমদানি থেকে বের হয়ে আসতে পারবে না। সরকারকে এই আমদানি অবশ্যই ধরে রাখতে হবে এবং আমদানির বিকল্প উৎস নিশ্চিত করতে হবে, যেটি নিয়ে সরকার কাজ করছে, যাতে এলএনজি সরবরাহ ব্যাহত না হয়। কারণ হঠাৎ করে সম্ভব না, কারণ চাইলেও এখন তারা রাতারাতি গ্যাসের উৎপাদন বাড়ানো যাবে না। তবে একই সঙ্গে মূলত ভরসা রাখতে হবে যে নিজস্ব প্রাকৃতিক সম্পদের উপর, যেহেতু এখানে সম্ভাবনা আছে, এই সম্ভাবনাটা খতিয়ে দেখতে হবে, যাতে আমাদের পুরো দেশকে তারা অনুসন্ধানের আওতায় আনতে পারে ধারাবাহিকভাবে। কারণ নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার যদি না হয়, তাহলে কিন্তু দীর্ঘমেয়াদে বাংলাদেশ বড় রকমের জ্বালানি সংকটে ভুগতে পারে। শেষে একটি আশার কথা শুনতে চাই, আসলে এই যে সংকট চলছে, কবে নাগাদ সমাধান হতে পারে? সমাধান বলতে এখন যেটি আমরা বলছিলাম যে স্বাভাবিক সময় গ্যাসের যে সরবরাহ, সেটি যদি ফিরতে পারে, সেটি আসলে আপাতত সমাধান। সবাই হয়তো ওইটাতে একটু পরিত্রাণ পাবে, যেটি আমরা 265 থেকে 70 কোটি ঘনফুট স্বাভাবিকভাবে সরবরাহ করা হতো। সেটি করার জন্য টার্মিনালের সর্বশেষ যে পরিস্থিতি, আমরা যতদূর জানি এখন পর্যন্ত, যে টার্মিনালটি মোটামুটি তারা কিছুটা গুছিয়ে এনেছে। মানে যেই টার্মিনালটি বন্ধ, সেখানে 2টো বয়লার আছে। একটি বয়লার আসলে অক্ষত ছিল, আগুনে পুড়ে নেয়, আর যেটি আগুনে পুড়েছে সেটি ঠিক করতে হয়তো আরও কয়েকদিন সময় লাগতে পারে, কিছুদিন সময় লাগতে পারে। কিন্তু যেটি ঠিক ছিল, সেটি থেকে যাতে গ্যাস সরবরাহ করা যায়, তার জন্য যে বৈদ্যুতিক তার, অন্যান্য জিনিসপত্র সব তারা মোটামুটি ঠিক করেছে। এখন তারা আজকালকের মধ্যে তারা যে কিছুটা পরীক্ষা নিরীক্ষা করবে, গ্যাস সাপ্লাই দিয়ে দেখবে যে শুরু করা যায় কিনা। আশা করা হচ্ছে, তারা যতটুকু বলছেন, হয়তো এই সপ্তাহের মধ্যেই তাদের চিন্তা নেই গ্যাস সরবরাহটা শুরু করার, অন্তত কিছু সরবরাহ বাড়বে। যদি বাড়ে, সেটি 300 MMCFD মানে 30 কোটি ঘনফুট যোগ হতে পারে আমাদের গ্রিডে, তাহলে হয়তো যে সংকটটা মানে চরম পর্যায়ে পৌঁছেছে, এটা কিছুটা কমে আসবে। আমরা সেটাই আশা করছি, দ্রুত এই গ্যাস সংকট কেটে যাবে। আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দেশ বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ এবং সর্বশেষ খবর জানতে প্রথম আলোর সঙ্গেই থাকুন।